এই ঘটনা তখনকার, যখন আমি করাচি থেকে ইসলামাবাদ হয়ে কাশ্মীর পর্যন্ত ট্রাক চালাতাম। অনেকবার আমি ওই রুটে গিয়েছি, কিন্তু একবার যা ঘটেছিল সেটা আজও আমার মনে গেঁথে আছে। ইসলামাবাদ থেকে মাল লোড করে কাশ্মীরের দিকে যাচ্ছিলাম। তখন বর্ষার মৌসুম, প্রবল বৃষ্টি হচ্ছিল। যখন মুজাফফরবাদ পার হলাম, তখন স্থানীয়রা আমাকে সাবধান করলো, ভাই ট্রাকে মাল বেশি বোঝাই, সামনে রাস্তা খারাপ, বৃষ্টি তো খুব হচ্ছে, এখনই যাওয়া ঠিক হবে না। কিন্তু আমি মুজাফফরবাদের আগেই 5 থেকে 6 ঘন্টা বিশ্রাম নিয়েছিলাম। পুরো ফ্রেশ ছিলাম, ক্লান্তি একদমই ছিল না। মনে মনে ঠিক করলাম, আজ যেভাবেই হোক কাশ্মীর পৌঁছাবো, তারপরই বিশ্রাম নেব। যে কোম্পানির ট্রাক চালাতাম তারা আমাদের থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা, এমনকি খরচ বাবদ টাকা পর্যন্ত দিত। তাই ভ্রমণে কোনো সমস্যা হতো না। আমি ট্যাঙ্ক ফুল করে সামনে রওনা দিলাম। ওই রুটটা খুব সুন্দর, অনেকেই ঘুরতে যায়। দিনে ওই রাস্তায় ভীষণ ট্রাফিক থাকে, তাই আমি রাতেই যাত্রা করতে পছন্দ করতাম। কারণ ট্রাক ভারী, চড়াই পথে যখন যানজট পড়ে তখন ট্রাক থামানো ও চালানো ভীষণ কঠিন হয়ে যায়। এই ছিল রাতে চলার আসল কারণ। মুজাফফরবাদ শহর ছাড়ার পর রাস্তা একেবারেই নির্জন হয়ে গেল। শহরের সব আলো ফেলে এলাম পেছনে। এখন কেবল পাহাড়ের দূরবর্তী বাড়িগুলোর হালকা আলো দেখা যাচ্ছিল। তার বাইরে শুধু আমার ট্রাক আর তার হেডলাইটের আলো। ট্রাকের হেডলাইট সামনে ছুটে চলছিল। এক পাশে সুউচ্চ পাহাড়, আরেক পাশে বয়ে চলেছে নীলম নদী। রাতের আধারে এই পথ যেন এক অদ্ভুত রোমাঞ্চকর অভিযানের মতো ছিল, কিন্তু এমন সরু ও বাঁকানো। রাস্তায় ট্রাক নিয়ন্ত্রণে রাখা ভীষণ কঠিন। সাধারণ গাড়ি চালানো আর ট্রাক চালানোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। প্রায় 1.5-2 ঘন্টা যাত্রার পর বুঝতে পারলাম এই রাস্তায় গাড়ি আসা যাওয়া খুবই কম। অনেক দেরি পর পর কোনো গাড়ি আমাকে ক্রস করত। রাস্তা এতটাই নির্জন হয়ে গেল যে দূর দূরান্তে মানুষ তো দূরের কথা, মানুষের ছায়াও নেই। হয়তো আপনারা যারা এই ঘটনা শুনছেন, আপনারা এতটা অনুভব করতে পারতেছেন না। কিন্তু যদি কখনো পাহাড়ি পথে রাতের বেলায় একা গাড়ি নিয়ে যাত্রা করেন, যখন দুই পাশে গভীর অন্ধকার, পেছনে শূন্যতা আর সামনে কেবল হেডলাইটের আলো, তখনই বোঝা যায় রাতের নির্জনতা কতটা ভয়ঙ্কর হতে পারে। এখন থেকে আসল ঘটনা শুরুর দিকে কিছু গাড়ি আমাকে ক্রস করছিল। কখনো সামনাসামনি কোনো গাড়ি আসতো, তখন একটু আশ্বাস পেতাম, আচ্ছা আমি একা নই, এই রাস্তায় আরও মানুষ আছে। কিন্তু রাত যত গভীর হতে লাগলো, গাড়ির সংখ্যা একেবারেই কমে গেল। প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর কোনো গাড়ি সামনে আসতো আর আমাকে অতিক্রম করত। তখনই মনে হতো আমি এখনও এই পৃথিবীতে একা হয়ে যাইনি। এর আগে আমি বহুবার এই সড়কে যাত্রা করেছি, এমনকি রাতেও। কিন্তু এই প্রথমবার মনে হচ্ছিল এই নির্জন পথ আমার হৃদয়ে ভয়ের শীতল ছায়া ফেলছে। মনে হচ্ছিল আজ কোনো অশুভ কিছু ঘটতে চলেছে। ঠিক তখনই সামনে এক গাড়ি এলো। গাড়িটি স্পিডে ছিল। পাশ কাটানোর সময় হাই বিম ডিপার দিল। গাড়ি চালক হাত বাড়িয়ে ইশারা করলো, যেন আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু আমি বুঝতে পারলাম না। আমার গতি বেশি ছিল। মুহূর্তেই গাড়িটি দৃষ্টির আড়ালে মিলিয়ে গেল। আমি ব্যাক ভিউ মিররে তাকালাম, ভেবেছিলাম হয়তো সে থামবে, কিছু বলবে, কিন্তু সে থামলো না, সোজা চলে গেল। আমি গুরুত্ব না দিয়ে নিজে ট্রাক চালিয়ে যেতে লাগলাম। কিছুক্ষণ পর আরেকটি গাড়ি এলো। এবারও একই ঘটনা। প্রথমে ডিপার দিল, তারপর জানালা নামিয়ে কিছু বলতে চাইলো, কিন্তু ট্রাকের আওয়াজে আমি কিছুই শুনতে পেলাম না। একটু পরেই সেই গাড়িটিও চলে গেল। এবার বিষয়টিকে হালকাভাবে নিলাম না। ট্রাকের গতি কমিয়ে দিলাম। পেছনের আয়নায় দেখতে চাইলাম গাড়িটি থামে কিনা, কিন্তু সেও থামলো না। এখন আমার ভেতরে কৌতূহল জন্ম নিল। এক নয়, দুইটা গাড়ি একইভাবে আমাকে ইশারা করছে। ওরা আমাকে আসলে কি বলতে চাইছিল? মনটা অশান্ত হয়ে উঠল, কিন্তু নিরুপায় হয়ে আবার গতি বাড়ালাম। ট্রাক ছুটে চলল। এরপর অনেকক্ষণ কোনো গাড়ি এলো না। চারদিকে ভয়ঙ্কর অন্ধকার, নির্জন রাস্তা, আমি আর আমার ট্রাক। কিন্তু মাথার ভেতর একটা প্রশ্ন বারবার ঘুরতে লাগলো, ওরা কি আমাকে কোনো বিপদের আভাস দিচ্ছিল?
অবশেষে অনেক দেরির পর সামনে দূরে একটা গাড়ি দেখা দিল। এবার আমি ট্রাকের গতি কমিয়ে দিলাম, ঠিক করলাম যেভাবেই হোক এবার আমি ওদের ইশারার মানে বের করব। আমি ট্রাকের গতি অনেকটা কমিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই গাড়িটাও আগের মতোই আমার পাশে ধীরে ধীরে এগোচ্ছে। ডিপার দিয়ে প্রথম সতর্কতা জানালো, তারপর এবার আমার কাছে এসে থেমে গেল। ভেতরে যে মানুষটি বসেছিল সে আমার দিকে হাত নেড়ে ইশারা করছিল। আমি অপেক্ষা করছিলাম এবং ট্রাক থামিয়ে দিলাম। গাড়ি আমার উইন্ডোর কাছে থেমে থাকলো। ভেতরের মানুষটি, যার সঙ্গে তার পরিবারও ছিল, বলল, কোথায় যাচ্ছ? সামনে রাস্তা বন্ধ, এক গাড়ির দুর্ঘটনা হয়েছে, রাস্তার ওপরই পড়ে আছে এবং দুর্ঘটনা খুবই ভয়ঙ্কর, তাই রাস্তা বন্ধ হয়ে গেছে। তোমার বড় ট্রাক সেখানে আটকে যাবে, ভালো হবে এখানে থেমে যাও। যতক্ষণ রাস্তা খোলা না হয় এগিয়েও না। যদি কেউ গাড়ি আসে তারা তোমাকে জানিয়ে দেবে যে রাস্তা খোলা হয়েছে। আমরা আগে থেকেই সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখন ফেরত আসছি। যারা যাচ্ছিল তারা দুর্ঘটনার কারণে ফিরে এসেছে। আমি বুঝে গেলাম যে দুই গাড়ি আগে আমাকে ক্রস করেছিল, তারা সম্ভবত এটি জানাতে চেয়েছিল। তারা ওই একই লোকই ছিলেন যারা আগেই সেই পথ দিয়ে যাচ্ছিল এবং দুর্ঘটনার কারণে ফিরে আসছিল। এই কারণেই রোড এত নির্জন ছিল, কারণ আসা যাওয়া বন্ধ ছিল। যাই হোক, আমি ওই অঞ্চলের পথগুলো জানতাম। আমার মনে পড়ল একটি গ্রামের দিকে যেতে হলে একটু ঝুঁকিপূর্ণ রুট নিতে হবে। সরাসরি ওই গ্রামের মধ্যে পৌঁছাতে আমাকে বাইরে থেকে অফ রোড নিতে হবে। যখন ঠিক আছে, তখনও ট্রাক চালানো বেশ কঠিন, কারণ রাস্তা খুবই সংকীর্ণ। এক পাশে নদী, অন্য পাশে পাহাড়। ট্রাককে ঘোরানো খুব কঠিন হয়ে পড়ল। আমাকে কিছুটা পিছনে ফিরে কাঁচা রাস্তা ধরে যেতে হবে। একবার পূর্বে আমি এক সহকর্মীর সঙ্গে ওই পথ ধরে তার গ্রামের দিকে গিয়েছিলাম, তাই কিছুটা মনে ছিল এবং আমি পথ ধরে চলতে লাগলাম। কিছু কিলোমিটার যাওয়ার পর একটি মোড় এলো। ওই ছিল গ্রামে পৌঁছানোর রাস্তা। রাস্তাটি ছোট হলেও আমার আরও অনেক কিলোমিটার যেতে হবে। আমি কাঁচা পথে ট্রাক চালিয়ে গেলাম। আমি ঘন জঙ্গলে প্রবেশ করছিলাম, তখন বুঝতে পারিনি আমি ভুলের পর ভুল করতে যাচ্ছি। হয়তো সেই রাস্তা ত্যাগ করে আমি রাতটা অন্য কোথাও কাটানো উচিত ছিল আমার, কিন্তু আমি ভুল করলাম। এই ভুলের জন্যই সেই ঘটনা ঘটল এবং আজ আমি আপনাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনাচ্ছি। কাঁচা রাস্তা দিয়ে যাত্রা শুরু হলো। গতি বাড়ানো সম্ভব হচ্ছিল না, কারণ রাস্তা খুবই খারাপ। কাদা প্রচুর হচ্ছে, কাদায় ট্রাক দুলছে, স্লিপ করছে, টায়ার ঠিকমতো গ্রিপ ধরছে না। এই কারণে আমাকে ট্রাক ধীরে ধীরে চালাতে হচ্ছে। একটা স্থানে ঘন কাদার মধ্যে পিছনের টায়ার আটকে গেল। যতই আমি গতি বাড়াতে চেষ্টা করি, ট্রাক সরলভাবে চলছিল না। টায়ার ঘোরাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে ধসতে ধসতে ট্রাকটা কাদা মাটির মধ্যে আটকে গেল। আমি জানতাম না গ্রামের দূরত্ব কতটা বাকি। গ্রামের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, কিন্তু ঠিকমতো মনে পড়ছিল না আর কতটা পথ বাকি। আমার ট্রাক সম্পূর্ণ আটকে গেছে। এখানে আমি বলতে চাই যে পরিবেশ, সেই রাতের দৃশ্য, সেই জঙ্গল, এটি কোনো সাধারণ মানুষের হৃদয়ে ভয় এবং আতঙ্কের অনুভূতি খুবই শক্তভাবে ঢুকতে পারে। যদিও আমি রাতের সময় এইরকম জায়গায় ট্রাক চালানোর অভ্যস্ত ছিলাম, তবুও সেই রাতের ভয়, আতঙ্ক এবং ফিয়ারের প্রকৃত অর্থ আমি তখন বুঝলাম। ট্রাক যেন আর এগোচ্ছে না। আমি প্রচেষ্টা করলাম, যতটা শক্তি ছিল ব্যবহার করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ট্রাক থেকে নেমে পিছনের টায়ারের দিকে গেলাম। টায়ার সম্পূর্ণভাবে কাদায় আটকে গেছে। ট্রাক থেকে নেমে এসে আমি বুঝতে পারলাম আমি কতটা ভয়ানক ও দুঃস্বপ্নময় জায়গায় দাঁড়িয়ে আছি। দুই পাশেই শুধু জঙ্গল, অন্ধকার এবং নীরবতা। যতটা আমি বর্ণনা করতে চাই তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। যখন ট্রাক থেকে নেমে এসে আমি কিছুক্ষণ ট্রাক বন্ধ রাখলাম, তখন ট্রাকের শব্দও বন্ধ হয়ে গেল এবং হেডলাইটও বন্ধ। এই কারণে পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। আমি ভাবলাম কিছু কাঠ পাওয়া যায় কি, যাতে ট্রাকের টায়ারের সামনে রেখে সাহায্য নিতে পারি। টায়ারের সামনে কিছু কাঠ এবং পাথর রাখলে ট্রাকের টায়ারের উপর ভর করে বের হয়ে আসতে পারবে। এটি একটি দেশি কৌশল। আমি চারপাশ দেখলাম, কিন্তু ভয় এবং আতঙ্কের কারণে আমি বেশি দূরে যেতে পারছিলাম না। মোবাইলের টর্চ অন করে ডান দিকে থাকা জঙ্গলের দিকে গেলাম। সেখানে কিছু কাঠ দেখতে পেলাম। আমি কাঠ সংগ্রহ করতে শুরু করলাম। যতটা পারফেক্টভাবে কাঠ পাওয়া সম্ভব ছিল না।
কিছু কাঠ নিয়ে যখন ফিরে ট্রাকের দিকে ফিরলাম, তখন দূরে হালকা আলো দেখতে পেলাম। আলোটা খুবই কম, কিন্তু দূরের ঘন জঙ্গলে দেখা যাচ্ছে। আমি ভাবলাম হয়তো কেউ সেখানে থাকতে পারে, হয়তো কোনো বাড়ি যেখানে লোকজন আমাকে সাহায্য করতে পারবে। তারা হয়তো ট্রাকে ধাক্কা দিয়ে আমাকে কাদা থেকে বের করবে, অথবা রাত কাটানোর কোনো ব্যবস্থা করবে। হৃদয়ে ভয় ও আশা ও উজ্জ্বল আভাও জন্মালো। আমার কোনো বিকল্প ছিল না। প্রথমে চিন্তা করলাম চেষ্টা করে দেখি, যদি কাজ না হয় পরে অন্য কোনো বিকল্প নেব। কাঠ সংগ্রহ করলাম, ট্রাকের টায়ারের সামনে রাখলাম এবং কিছু পাথরও যোগ করলাম। ট্রাকে বসে ট্রাকের অ্যাক্সিলেটর চাপলাম। টায়ার ঘুরছে, কিন্তু লাভ হচ্ছে না কোনো। টায়ার পুরোপুরিভাবে কাদায় আটকে গেছে। ট্রাকের ওপর অনেক ওজন ছিল। সম্ভবত এটি আমার ভুল সিদ্ধান্ত ছিল। মানুষ সর্বদা পারফেক্ট হতে পারে না, যত অভিজ্ঞতায় থাকুক। তবু আমি ভুল করেছি। ট্রাককে ওই কাঁচা পথে চালানো উচিত ছিল না। আমি জানতাম এটি কাঁচা রাস্তা এবং বৃষ্টির পর আরও খারাপ হয়েছে। বৃষ্টি কিছুটা থেমে গেছে। আমি কিছুক্ষণ ধরে ট্রাকে বসে ভাবছিলাম দ্বিতীয় বিকল্প ব্যবহার করব কিনা, কারণ জঙ্গলের মাঝে দূরে এক আলো দেখাচ্ছিল। জানি না সেখানে কে আছে, কোনো মানুষ নাকি কোনো অন্য কিছু। পথটি যেতে হলে ঘন জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে, আর যা দেখছি তা জঙ্গলের মাঝখানে। তবু আল্লাহর নাম নিয়ে আমি ট্রাক লক করে বের হয়ে পড়লাম এবং সেই আলো অনুসরণ করতে লাগলাম। আলোটা অনেক দূরে ছিল, ঘন গাছের অনেক ডালপালা থাকায় আলো কখনো দেখা যায়, কখনো অদৃশ্য হয়ে যায়। আমি অনেকটা হেঁটে চললাম। জঙ্গলের চিরচির আওয়াজ খুবই বেশি। হেঁটেই কখনো মনে হচ্ছিল কেউ আমার সঙ্গে চলছে, কখনো মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে, কখনো মনে হচ্ছিল কেউ আমার কানের কাছে এসে নিঃশ্বাস নিচ্ছে। ভয় আমাকে পুরোপুরিভাবে গ্রাস করতে লাগলো। মনে হচ্ছিল কেউ আমার খুব কাছেই আছে। আবার কখন মনে হচ্ছে যদি আমি ঘুরে দেখি তাহলে ভালোই হবে। এত শক্তিশালী অনুভূতি আমার মধ্যে এসেছিল। পা চলতে থাকলো। বড়দের বলা শুনেছি এই ধরনের অবস্থায় কখনো পিছনে ঘুরে দেখা ঠিক নয়। আপনারা ভাবতে পারেন এই কথাটা কিছুটা সত্য। যতক্ষণ আমি পিছনে ঘুরে দেখিনি, সেই কিছু আমাকে শুধু অনুভূতি দিয়েছিল, এখনও তার প্রকৃত রূপ প্রকাশ পায়নি। ভয়ের এমন অবস্থা যে আমি আমার নিজের পায়ের আওয়াজও শুনতে চাইনি। আমি পা ধীরে চাপা দিয়ে হাঁটছিলাম, যেন জঙ্গলে কোনো শব্দ না গুঞ্জে। সেখানে এত নীরবতা যে পাতা এবং ঝোপে আমার পায়ের স্পর্শ ভয়ঙ্কর শব্দ করছে। আমি ভাবছিলাম আল্লাহ কেউ যেন আমাকে সাহায্য করে, কিন্তু যদি কেউ না থাকে তাহলে আমাকে এই ভয়ঙ্কর পথ থেকে ফিরে আসতেই হবে। যাওয়ার পথেই মনস্থর ভয় ভেবে কেমন হবে ফিরে আসা। যদি সেখানে কোনো কিছু থাকে আমার কি হবে? যাই হোক, সেখানে কিছু ছিল যা আমাকে তার উপস্থিতি অনুভব করাচ্ছিল। আমি তো অপেক্ষা করলাম, আয়াতুল কুরসি পড়া শুরু করলাম এবং চলতে থাকলাম। ধীরে ধীরে আমি আলোয় অনেক কাছে চলে এলাম। যত কাছাকাছি এলাম তত সাবধানে দৃষ্টি রাখলাম। ভয় ছিল কেউ আমাকে ক্ষতি করতে পারে। একটু সাহস নিয়ে আমি আরো কাছে গেলাম। দূর থেকে দেখলাম কিছু প্রদীপ জ্বলছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই, শুধু শূন্য জায়গায় প্রদীপ জ্বলছে। আমি ধীরে ধীরে আরো কাছে গেলাম। দূর থেকে প্রদীপের মাঝে একটি গর্ত দেখা গেল, যেমন একটি মাটির পাত্র, কিন্তু পাত্রের ভেতরে কিছু দেখা যাচ্ছিল না। আমি ধীরে ধীরে পাত্রের কাছে পৌঁছালাম, যাতে শুধু আমি দেখতে পাই, কেউ আমাকে না দেখে। পরে বুঝলাম এটি একটা স্টার আকৃতির স্থাপন, যা কালো জাদুর কাজে ব্যবহৃত হয়। স্টারের মাঝে প্রদীপ জ্বলছে। স্টারের ভেতরে একটি পাত্র আছে। পাত্রের মধ্যে একজন বসে আছে, যার গায়ে কাফন রয়েছে। সে কিছু পরছে, তার মাথা হালকা করে নড়ছে। প্রথমে আমি ভয়ে কেঁপে উঠলাম, কিন্তু তারপরও আমি সাহস জোগালাম। পিছনে ফিরে যাওয়ার সাহস নেই, কাছে যাওয়ার সাহসও নেই। আমি ধীরে ধীরে কাছে গিয়ে চিৎকার করে বললাম, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আমি এখানে ট্রাক দিয়ে যাচ্ছি, আমার ট্রাক মাটির কাদায় আটকে গেছে। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? হ্যালো। কিন্তু পাত্রের মধ্যে বসা ব্যক্তি এতটাই নিজের পাঠে মগ্ন ছিল যে আমার কথার কোনো উত্তর দেয়নি। আমি 2-3 বার আবার বললাম, আপনি কি আমাকে শুনছেন? কিন্তু সে নিজেই তার কাজে মগ্ন ছিল। এই সময় আমার চারপাশে অনেক কিছু অনুভব হতে শুরু হলো, যা সরাসরি চোখে দেখা যাচ্ছিল না, কিন্তু সেখানে কেউ ছিল যিনি পাত্রের মধ্যে বসা ব্যক্তিকে রক্ষা করছিলেন। তার চারপাশে অদ্ভুত কোনো সত্তা ছিল।
যারা তাকে প্রোটেক্ট করছিল। যখন সে আমার কথার উত্তর দেয়নি, আমি আরও আতঙ্কিত হয়ে পড়লাম। আমি ঠিক করলাম আর কিছু বলা ঠিক হবে না। আমি নীরব হয়ে গেলাম। চারদিকে পর্যবেক্ষণ করতে থাকলাম। মনে হচ্ছিল জঙ্গলের অন্ধকারে দূরে কিছু বিশাল পদক্ষেপ বা বস্তু আমার দিকে দৌড়াচ্ছে, অত্যন্ত ভয়ঙ্কর। একবার আমি চিৎকার করে বললাম, এসব কি হচ্ছে? আমাকে বলো, আমি তোমাকে কোনো ক্ষতি করতে আসিনি, আমি সাহায্য চাইছিলাম। কিন্তু পাত্রের মধ্যে বসা ব্যক্তি তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। দূর থেকে একটি শিশুর কাদার আওয়াজ শোনা গেল। প্রথমে সেই কাদা ধীর ছিল, ধীরে ধীরে তীব্র হতে লাগলো। সেই জঙ্গলে যেখানে মানুষের কোনো চিহ্ন নেই, শিশুর কাদার আওয়াজ অসম্ভব কিন্তু বাস্তব মনে হচ্ছিল। এটি কষ্টের আওয়াজে পরিণত হলো। মনে হচ্ছিল কেউ তীব্র কষ্টে সাহায্য চাইছে। যদিও সব কিছু দেখে মনে হচ্ছিল এটি কোনো সাধারণ ঘটনা নয়, তবু শিশুর কষ্টের আওয়াজ শুনে মনে হলো হয়তো কোনো মানুষ সত্যিই সমস্যায় আছে, যার সহায়তা দরকার। আমি তাকে সাহায্য করা উচিত আমার। আমি সাহস জোগালাম এবং সেই আওয়াজ অনুসরণ করতে লাগলাম, যা জঙ্গলের ওই অংশ থেকে আসছিল। আমি সেই দিকে এগোতে শুরু করলাম, পদক্ষেপ বাড়াতে লাগলাম। যত কাছাকাছি এলাম, আওয়াজ যেন অন্যদিকে চলে গেল। এটি অদ্ভুত ছিল, যেখানে আগে আওয়াজ আসছিল এখন তা অন্য দিক থেকে আসছে। আমি সেই দিকেও এগোতে শুরু করলাম। আওয়াজ আবারও অন্য দিক থেকে আসতে লাগলো। এবার আমি বুঝতে পারলাম এটি শয়তানি সত্তার প্রভাব। সম্ভবত আমাকে বিভ্রান্ত করতে চাচ্ছে, সম্ভবত এটি কোনো ফাঁদ। যাই হোক, আমি চক্রাকারে হাঁটতে হাঁটতে সেই আলোয় পৌঁছালাম। যখন কাছে পৌঁছালাম, দেখলাম পাত্রের মধ্যে বসা ব্যক্তি এখন বাইরে দাঁড়িয়ে। তার চারপাশে কিছু মানুষ ছিল যাদের গায়ে কাফন, এবং তারা তার চারপাশে ঘুরছিল, এক অদ্ভুত নাচের মতো ক্রিয়া করছিল। তাদের দেহের ভঙ্গি দেখায় এরা কোনোভাবে মাতাল বা ট্রান্স অবস্থায়। মাঝখানে থাকা ব্যক্তি একেবারে শান্তভাবে দাঁড়িয়ে, আর চারপাশের মানুষ তার চারপাশে ঘুরে চলেছে। আমি গাছের তলার পিছনে লুকিয়ে তাদের দেখছিলাম। হঠাৎ মাঝখানের ব্যক্তি চোখ বন্ধ করেছিল, কিন্তু এক মুহূর্তে সে চোখ খুলল এবং আমার দিকে ইশারা করলো। তার আঙ্গুলের ইশারা আমার দিকে, যেন সে ইশারা করতেই দেখালো। আমি লক্ষ্য করলাম তার চারপাশের লোকেরা এখন আমার দিকে তাকাতে শুরু করলো। তাদের মুখ যেন অন্ধকারে ঢেকে আছে। আলো খুবই কম ছিল। আমি শুধু এতটুকুই দেখতে পেয়েছিলাম যে তার চারপাশে ঘুরছে যারা, তারা মানুষ নয়। তাদের মুখ যেন কালো কঠিন ছায়ার মতো। নিয়মিত কোনো বৈশিষ্ট্য উপলব্ধি করা যাচ্ছিল না। যখন মাঝখানের ব্যক্তি আমার দিকে ইশারা করলো, তাদের সবাই আমার দিকে মনোযোগী হয়ে গেল এবং তারা আমার দিকে ছুটতে শুরু করলো। আমি সেই জঙ্গলে দৌড়াতে শুরু করলাম। কোন দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোনোটাই বোঝা যাচ্ছিল না। পড়া, ওঠা, দৌড়ানো সব মিলিয়ে আমি একেবারেই বিভ্রান্ত। আমার পিছনে কতজন আছে, তাদের ধাপের শব্দ আমার কাছে খুব কাছ থেকে আসছে। মনে হচ্ছিল তারা আমার কাছাকাছি এসে গেছে। দৌড়াতে দৌড়াতে আমি দূর থেকে ট্রাকের হর্নের আওয়াজ শুনতে পেলাম, যেন কেউ আমার ট্রাকে বসে হর্ন বাজাচ্ছে। কি বলবো, সেই দৃশ্য কল্পনার বাইরে। আমি তো ট্রাকটি লক করে রেখেছিলাম। ট্রাকে কিভাবে আওয়াজ আসতে পারে? মনের অবস্থা এমন ছিল যে মনে হচ্ছিল আমার হৃদয় ফেটে যাবে এবং আমি মারা যাব। শুধু আল্লাহর কারিশমা যেন আমাকে সেই জায়গা থেকে বের করে দিক। কি চাচ্ছে তারা জানতেই পারছিলাম না। হঠাৎ মনে হলো হয়তো আমার কোনো চিৎকারে বা আচরণে তারা আমার দিকে দৌড়াচ্ছে। পেছন থেকে দ্রুত পদধ্বনি আসছে। মনে হচ্ছে অনেকগুলো অদ্ভুত সত্তা আমার পিছনে দৌড়াচ্ছে। জঙ্গলে ভয়ঙ্কর চিৎকার আমি কানে শুনতে পাচ্ছি। একই সঙ্গে দূর থেকে ট্রাকের আওয়াজও শুনতে পাচ্ছিলাম। একদিকে ঠিকই মনে হচ্ছিল ওই আওয়াজের দিকে এগোলেই ট্রাকের কাছে পৌঁছানো যাবে, কিন্তু অন্যদিকে সেই আওয়াজ আমাকে আরো ভয় দেখাচ্ছিল, কারণ পিছন থেকে পদধ্বনি আসছে আর সামনে ট্রাকের শব্দ। চূড়ান্ত দুশ্চিন্তা। যে ট্রাকের দিকে পৌঁছাবো সেই ট্রাকের সামনে কি আছে জানতাম না। শেষ পর্যন্ত আমি হঠাৎ অচেতন হয়ে পড়লাম। কতক্ষণ অচেতন ছিলাম তা জানি না। প্রায় অনেক খুঁজে বের করার পর আমি আমার ট্রাক পেলাম। সেখানে কিছু স্থানীয় লোক দাঁড়িয়ে ছিল ট্রাকের পাশে। যখন তারা আমাকে দেখল, তাদের মুখে এমন চিহ্ন বা প্রশ্ন ছিল। সম্ভবত তারা বুঝতে পারলো এই ট্রাক কোথা থেকে এসেছে, কে চালাচ্ছে। যেমনই তারা আমাকে দেখল, সবাই আমাকে ঘিরে অনেক প্রশ্ন করতে লাগলো। সারা রাত তুমি কোথায় ছিলে? এই ট্রাক এখানে কিভাবে এলো?
কোথায় যাচ্ছিলে? এভাবে কিভাবে হয়ে গেল তোমার অবস্থা? তাদের মধ্যে কিছু বয়স্ক লোক বুঝতে পারলেন যে আমি রাতের ভয়ঙ্কর পরিস্থিতিতে ভয় পেয়েছিলাম। তারা আমাকে বসালো, শান্ত করলো, পানি দিল, বলল ট্রাক এখানেই ছেড়ে দাও, এখন আমাদের সঙ্গে চলো। স্থানীয়দের সাহায্যে, যারা অত্যন্ত সহযোগীপূর্ণ ছিলেন, ট্রাকটি প্রথমে বের করা হলো। এরপর সেই ট্রাক লক করে ওই জায়গায় ছেড়ে দেওয়া হলো। তাদের গ্রামের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। সেখানে তারা আমাকে খাওয়ালো, আমি বিশ্রাম নিলাম। কিছু লোক পরে আমাকে রাস্তা দেখালেন। আমি তাদের অনুসরণ করে পুনরায় মেইন রোডে উঠে গেলাম। যখন আমি সেই পয়েন্টে পৌঁছালাম, সত্যি সেখানে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। গাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। গাড়ি ভাঙা অবস্থায় পড়েছিল, কিন্তু সম্ভবত ক্রেন ব্যবহার করে সেটা রাস্তার এক পাশে সরিয়ে রাখা হয়েছে। এই কারণে রাস্তা আবার খুলে গিয়েছিল। আমি আবার সেই সফর সম্পন্ন করলাম যেখানে মালামাল ডেলিভারি করতে হয়েছিল। সেখানে সব ডেলিভারি শেষ করে আমি ফেরার পথ ধরলাম। জীবনে এটি আমার এক অভিজ্ঞতা যা আজও আমার মনে স্পষ্ট। যখনই আপনি এমন কোনো জায়গায় যাবেন, আমার মতো ভুল কখনো করবেন না, তাড়াহুড়োও করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি পরিবার সহ থাকুন বা একা, কখনো তাড়াহুড়ো করবেন না। শান্ত মনের সঙ্গে থাকুন এবং ভাবুন এমন পরিস্থিতিতে আপনাকে কি করতে হবে, যে পরিস্থিতি আমার সঙ্গে ঘটেছিল। পরে আমি বুঝতে পেরেছি আমাকে সেই রাস্তার একপাশে ট্রাক দাঁড় করিয়ে রাত কাটানো উচিত ছিল। আমি বড় ভুল করেছিলাম এবং তার দাম আমাকে দিতে হয়েছে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পরে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি অনেক দিন ধরে আমার ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম, কিন্তু সময়ের অভাবে পারিনি। আজ অবশেষে সময় পেলাম, তাই ভাবলাম আপনাকে লিখি। হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমি যা বলছি এটা কোনো সিনেমা বা বইয়ের কাহিনী নয়। পুরো ঘটনাটা ঘটেছিল ডিসেম্বর 2022 সালে। আমরা 4 বন্ধু মিলে তখন এক অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়েছিলাম। আজও আমরা কেউ সেই পথ ভুলতে পারিনি। আমরা ভাওয়ালপুরের বাসিন্দা। আমি, হামজা, ফাহাদ আর সাইদ। আমরা 4 জন ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় আমরা একসাথে ছিলাম। যে কোনো আড্ডা, ঘুরতে যাওয়া কিংবা পার্টি, সব জায়গাতেই আমরা একসাথে থাকতাম। প্রায় 2.5 বছর আগে আমরা ঠিক করলাম উত্তরাঞ্চলে, নর্দার্ন এরিয়া ভ্রমণে যাব। আমাদের ইচ্ছে ছিল বরফে ঢাকা পাহাড় দেখা, তাই একটা বড়সড় রোড ট্রিপ প্ল্যান করলাম। শীতের তীব্রতা, বরফ দেখার শখ আর লম্বা যাত্রায় বন্ধুদের সাথে আড্ডা, সব মিলিয়ে দারুণ এক উত্তেজনা কাজ করছিল। ভোরবেলা আমরা রওনা দিলাম ভাওয়ালপুর থেকে। প্রথমে মোটরওয়ে ধরে গুজরানওয়ালা, তারপর রাওয়ালপিন্ডি হয়ে মুরির দিকে যাচ্ছিলাম। গাড়ির হিটার অন, গান বাজছে জোরে, আর আমাদের হাসাহাসি। পুরো ভ্রমণটা ছিল প্রাণবন্ত। এটা ছিল আমাদের জীবনের প্রথম এত লম্বা ট্যুর, তাই এক্সাইটমেন্ট ছিল অনেক। দিনে সব কিছু স্বাভাবিক লাগছিল। চারপাশে বরফে ঢাকা উঁচু পাহাড়, যেন সাদা চাদরে মোড়া। কিন্তু বিকেল গড়াতেই চারপাশ অন্ধকার হতে শুরু করলো। দিনের বেলায় সুন্দর লাগা পাহাড়গুলো হঠাৎ করেই ভয় ধরিয়ে দিচ্ছিল। আমরা গাড়ির গানও আস্তে করে দিলাম। রাস্তায় খুব একটা গাড়ি চলছিল না, কারণ ডিসেম্বর অফ সিজন, পর্যটকের সংখ্যাও কম। তবে আমরা আগেই খোঁজখবর নিয়ে বের হয়েছিলাম, জানতাম কিছু রাস্তা খোলা থাকে, তাই চলতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমাদের প্রথম গন্তব্য ছিল বেশাম। ইসলামাবাদ পার হয়ে কারাকোরাম হাইওয়ে ধরে আমরা সেদিকে যাচ্ছিলাম। রাত নেমে আসছিল। রাস্তায় শুধু আমাদের গাড়ির হেডলাইট জ্বলছিল। কয়েক জায়গায় গাড়ি পিছলে যাচ্ছিল। বুক ধকধক করছিল, কিন্তু কোনোভাবে সামলে নিচ্ছিলাম। অবশেষে রাত 10টার দিকে বেশামে পৌঁছালাম। ঠিক করলাম সেখানেই রাতে থাকব। অফ সিজন হওয়ায় হোটেলে সহজেই রুম পেলাম। ব্যাগপত্র রেখে একটু বিশ্রাম নিয়ে খাবার খেলাম। তখন প্রায় রাত 12টা বাজে। হোটেলের মালিক আমাদের বলল, সাহেব, রাতের বেলায় রুম থেকে বের হবেন না। আমরা অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলাম। সে শুধু হেসে বলল, পাহাড়ের তো নিজেদের গল্প আছে। আমরা বেশি পাত্তা দিলাম না। ভ্রমণের ক্লান্তিতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। কিন্তু রাত 2টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। অন্ধকার ঘরে স্পষ্ট শুনতে পেলাম কোনো একটা শিশু হাসছে। প্রথমে ভাবলাম কানে ভুল শুনছি, কিন্তু ঠিক তখনই জানালার কাছে জোরে একটা আঘাত হলো। আমরা সবাই উঠে পড়লাম। দরজা খুলে বাইরে তাকালাম, কেউ নেই।
ভয় চেপে গেলেও আমরা ঘটনাটা এড়িয়ে আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে নাস্তা করলাম, চারপাশে একটু ঘুরে দেখলাম। সত্যি জায়গাটা খুব সুন্দর। সিন্ধু নদী বয়ে যাচ্ছে, চারপাশে বরফে ঢাকা পাহাড় আর উপত্যকা। কিন্তু এরপর যখন আমরা গিলগিতের পথে রওনা দিলাম, আসল ভয়ঙ্কর ঘটনা ঘটল তখন। আমাদের গাড়ি হঠাৎ করেই মাঝপথে থেমে গেল। ইঞ্জিন চালু হচ্ছে না। আমরা নেমে গাড়ি চেক করলাম, কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক তখনই দূরের পাহাড়ের কোণ থেকে এক লোককে আসতে দেখলাম। দেখতে সাধারণ স্থানীয় লোকের মতোই লাগছিল, কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি। লোকটা কাছে এসে বলল, গাড়িতে বসো, চাবি ঘোরাও, গাড়ি এখনই স্টার্ট হয়ে যাবে। আমরা চারজন প্রথমে অবাক হয়ে ওর দিকে তাকালাম। মনে হলো লোকটা পাগল নাকি, কারণ আমরা তো বহুবার চেষ্টা করেও গাড়ি স্টার্ট করতে পারিনি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, না জানি তার কোথায় এমন কি ছিল, আমরা সবাই গাড়িতে গিয়ে বসলাম। আর যখন চাবি ঘোরালাম, সত্যি গাড়ি স্টার্ট হয়ে গেল। কিন্তু পেছনে তাকাতেই আমাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। লোকটা হাওয়া হয়ে গেছে, যেন মাটি ফেটে তাকে গিলে ফেলেছে। এ দৃশ্য দেখে আমাদের চারজনেরই মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। বেশাম থেকে বের হওয়ার পর থেকেই বুকের ভেতর অদ্ভুত এক চাপা ভয় জমেছিল। তার উপরে এই ঘটনা আমাদের আরও কাঁপিয়ে দিল। আমরা একে অপরকে সান্ত্বনা দিলাম, হয়তো চোখের ভুল ছিল, আসলে লোকটা সামনে চলে গেছে। তাই ভেবে আবার যাত্রা উপভোগ করার চেষ্টা করলাম। দুপুর নাগাদ পৌঁছে গেলাম চিলাস এলাকায়। পথে পাহাড়ের গায়ে পুরনো সব ছবি আঁকা ছিল, চারপাশে ছিল দারুণ সব ঐতিহাসিক স্থাপনা। সেগুলো দেখে আমাদের ভয় কিছুটা দূর হয়ে গেল। সন্ধ্যায় আমরা রায়কোট ব্রিজে পৌঁছালাম। এখান থেকেই ফেরি মেডোসে যাওয়ার পথ, কিন্তু ডিসেম্বরের প্রচণ্ড তুষারপাতের কারণে রাস্তা বন্ধ ছিল। আমরা ঠিক করলাম ব্রিজের কাছেই থেমে চা খাবো। একটা নির্জন ছোট্ট দোকানে বসে পড়লাম। চারপাশে কোনো জনবসতি নেই, আর কোনো দোকানও নেই। দোকানের বৃদ্ধ মালিক নিজেই চা বানাচ্ছিলেন। আমরা চা অর্ডার দিলাম। চা নিয়ে আসতেই হঠাৎ তিনি বললেন, সেও তো তোমাদের সঙ্গে চলেছে। আমরা সবাই অবাক হয়ে তাকালাম, জিজ্ঞেস করলাম, কাকে বলছেন? আমরা তো চারজনই আছি। বৃদ্ধ হেসে উত্তর দিলেন, যার হাসি তোমরা গত রাতে হোটেলে শুনেছিলে। ওর মুখ থেকে এ কথা শুনে আমাদের শরীর অবশ হয়ে গেল। এ কেমন করে জানলো যে রাতে আমরা হোটেলে এমন হাসির শব্দ শুনেছি? আমরা কিছু বলার আগেই বৃদ্ধ আবার দোকানের ভেতরে চলে গেল। আমরা তাড়াহুড়া করে চা শেষ করলাম, টাকা রেখে দ্রুত গাড়িতে উঠে পড়লাম। গাড়ি চলতেই হঠাৎ আমি রিয়ারভিউ মিররে স্পষ্ট দেখলাম একটা কালো ছায়া আমাদের গাড়ির পেছনে দৌড়ে আসছে। আমি কাউকে কিছু বলিনি, শুধু মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। রাতের বেলায় আমরা গিলগিট পৌঁছালাম। ক্লান্তিতে আমরা একটা হোটেলে রুম নিলাম, একটা ডাবল বেড আর দুটো সিঙ্গেল বেড। সবাই এতটা ভীত ছিলাম যে আলাদা রুম নেওয়ার সাহস পাইনি। সেদিন রাতে আমি স্বপ্ন দেখলাম একটা ঘর, তার ভেতরে শুধু একটি চেয়ার, সেই চেয়ারে বসা একটি শিশু, যার মুখ অন্ধকারে ঢাকা, বারবার শুধু একটা কথাই বলছে, তোমাদের আসা উচিত হয়নি। ভয়ে আমার ঘুম ভেঙে গেল। দেখি ফাহাদও একইভাবে জেগে বসে আছে, ঘামে ভিজে গেছে, কাঁপছে, অথচ বাইরে তখন হাড় কাঁপানো শীত। আমি ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। ও বলল ঠিক একই স্বপ্ন সেও দেখেছে। আমি বুঝতেই পারলাম এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। দুইজন মানুষ একসাথে একই স্বপ্ন কিভাবে দেখতে পারে। আমি ফাহাদকে শান্ত করলাম, পানি দিলাম, বললাম ভয় পেও না, ওসব শুধু স্বপ্ন। কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম ব্যাপারটা অন্যরকম। মন বারবার বলছিল আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত। পরের দিন আমরা হুঞ্জা রওনা হলাম। রাস্তা ছিল অপূর্ব সুন্দর, বরফে মোড়া পাহাড়, নীল আকাশ, নদীর গর্জন। কিন্তু গাড়ির ভেতর নেমে এসেছিল অদ্ভুত নীরবতা। হাসাহাসি করার চেষ্টা করলেও কেউ সাড়া দিচ্ছিল না। হঠাৎ হামজা ইশারা করে বলল, ওই দেখো পাহাড়ের চূড়ায় কেউ দাঁড়িয়ে আছে। আমরা তাকিয়ে দেখি সত্যি এক মানব সদৃশ ছায়া দাঁড়িয়ে আমাদের দিকে চেয়ে আছে। কিন্তু যখন ক্যামেরা তুলে ছবি তুলতে গেলাম, লেন্সে কিছুই ধরা পড়ল না। ক্যামেরা নামালেই আবার দেখা যাচ্ছে সেই ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আমরা আর দেরি না করে তড়িঘড়ি গাড়ি চালিয়ে এগোলাম। হুঞ্জার কারিমাবাদের একটা গেস্ট হাউসে উঠলাম। রাতে সেখানে প্রায় বিদ্যুৎ চলে যেত। আলো নিভে গেলে আমরা মোবাইল টর্চ জ্বালালাম, আর তখনই দেখলাম দেয়ালের গায়ে অদ্ভুত সব দাগ, যেন কেউ ধারালো নখ দিয়ে আশ্রে দিয়েছে। হোটেলের মালিককে দেখালে সে নির্লুপ্তভাবে বলল, পুরনো দাগ, ভয় পাবেন না। কিন্তু তার গলায় লুকোনো আতঙ্ক
আমাদের চোখ এড়ায়নি। আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। সারাদিন ঘোরাঘুরি করার পর সেই ভয় কিছুটা হালকা হয়েছিল, কিন্তু আবার রাত নামলো। ঘড়িতে তখন ঠিক 12টা। হঠাৎ দরজায় জোরে ধাক্কা। ফাহাদ সাহস করে দরজা খুলল। বাইরে কেউ নেই। দরজা বন্ধ করে ফিরতেই হঠাৎ দরজা এমন জোরে বাজলো যেন ভেঙে যাবে। তারপর যা ঘটলো সেটা আজও আমি লিখতে গিয়ে কাঁপছি। দরজার বাইরে কেউ দৌড়ে বেড়াচ্ছে আর এক অদ্ভুত হেসে চলেছে। সেই মুহূর্তে আমাদের হাত পা অবশ হয়ে গিয়েছিল, ভয় আমাদের গ্রাস করেছিল। আমরা আর দেরি না করে সিদ্ধান্ত নিলাম এখান থেকে চলে যেতেই হবে। রাতেই ব্যাগপত্র গুছিয়ে গাড়ি নিয়ে গেলগেটের দিকে রওনা দিলাম। রাত 1টা নাগাদ আমরা আলতিত কিলার কাছ দিয়ে যাচ্ছিলাম। গাড়ি আস্তে আস্তে ধীর হয়ে যাচ্ছিল। ঠিক তখনই হামজা হঠাৎ জোরে বলে উঠল, গাড়ি থামিও না, মনে হচ্ছে কেউ আমাদের গাড়ির সঙ্গে সঙ্গে হাঁটছে। আমি কাজটা সামান্য নামাতেই সত্যি শুনতে পেলাম কেউ একজনের পায়ের শব্দ গাড়ির পাশে পড়ছে। হয়তো বাইরে থেকে শোনার মতো কোনো প্রমাণ কেউ বিশ্বাস করবে না, কিন্তু এই ঘটনা আমাদের সাথেই ঘটেছিল। সারা রাত ভয়ঙ্কর সেই পরিবেশে আমরা চলতে চলতে অবশেষে গিলগিটে ফিরে এলাম। পৌঁছানোর পর সবাই অসুস্থ হয়ে পড়ল, বিশেষ করে ফাহাদ আর সাইদ প্রচণ্ড জ্বরে পড়ে গেল। তারা বারবার একই কথা বলছিল, সে এখনও আমাদের সঙ্গে আছে। আমরা সিদ্ধান্ত নিলাম আর নয়, সোজা ফিরতি যাত্রা শুরু করলাম এবং কসম খেলাম কখনোই আর এ পথে আসব না। হয়তো শুনতে সাধারণ কোনো ঘটনার মতো লাগছে, কিন্তু আমরা যা দেখেছি অনুভব করেছি সেটা কেবল আমরাই জানি। সত্যি কথাই তো বলে, যার ওপর দিয়ে যায় কেবল সেই বোঝে। বাড়ি ফিরে আমরা আমাদের পীর সাহেবের কাছে সব ঘটনা বললাম। তিনি দম করলেন এবং জানালেন যে ঘরে আমরা এক রাত থেমেছিলাম সেখানে এক অভিজাত জিন ও তার পরিবার বাস করত। যে শিশু আমাদের দুঃস্বপ্নে তাড়া করে ফিরেছে সেই তাদের সন্তান। আল্লাহর রহমতে তারা আমাদের বেশি ক্ষতি করেনি, শুধু তাদের বাচ্চাটি আমাদের বিরক্ত করেছিল। এটাই ছিল আমার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। ভালো লেগে থাকলে আপনার চ্যানেলে শেয়ার করবেন। আপনাকে ধন্যবাদ যে আপনি আমার ঘটনা শোনেন। আশা করি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন। যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করে সকল নোটিফিকেশন চালু করুন। এতে আপনি আমার ইউটিউব পরিবারের অংশ হবেন এবং নতুন ঘটনার নোটিফিকেশন পাবেন। নিজের যত্ন নিন, আমাকে দোয়ায় মনে রাখবেন। পরবর্তী কোনো ইন্টারেস্টিং ঘটনায় দেখা হবে। আল্লাহ হাফেজ।